তো অলরেডি মাসুদ কামাল ভাই, তুষার সাহেব, জাহেদ ভাই, ওই রিজওয়ান আবার সবাই দিছে, কিন্তু জি, এটাকে নতুন করে আবার পুনরুত্থান মানে আমি কোনো আলোচনাটা যেহেতু এই পর্যায়ে এসে ঠেকেছে, নিশ্চয়ই এই প্রশ্নটা করাই যায়। এটা অত্যন্ত এখন আমি এর পিছনে যতগুলি বাক্য ব্যবহার করব সবারই আমি আপনাকে এক কথাই বলেছি যে পাবো না। এখন এটাকে এস্টাবলিশ করার জন্য আমি যদি 20টা বাক্য ব্যবহার করি, অর্থ একটাই, পাবো না। কারণ ভাই যারা আসলে জামাত বাংলাদেশের সবসময় 3-4 নম্বর দল, যেরকম নাকি আগের বার হইতো। আওয়ামী লীগ কি করেছে? জাতীয় পার্টিকে টাইনে আইনে প্রধান বিরোধী দল বানাইছে। হইতে পারছে? ওর তো এটা হওয়ার যোগ্যতাই নাই। তো এখন আপনি এই দলকে নিয়ে আইনে মানাবেন প্রধান বিরোধী দল, হবে না? কিটা হবে না, এটাই স্বাভাবিক। আমরা দেশে যারা প্রধান বিরোধী দল থাকবে তাদের রাখবেন আপনি দূরে দূরে রাখবেন। এই রাখাতে এই যে দল ক্ষমতায় যাবে তাদেরও লাভ হবে না, দেশেরও কোনো লাভ হবে না, এবং গণতান্ত্রিক যে পদ্ধতি আমরা গণতন্ত্র বলে যা বুঝি সেটার কোনো লাভ হবে না। আপনি যতই যুক্তি দেন, জার্মানি নিয়ে আসেন, সুইজারল্যান্ড নিয়ে আসেন, সব যুক্তি উদাহরণ নিয়ে আসেন ভাই, আমাদের দেশের বাস্তবতা হলো এই দেশের রাজনৈতিক দল হলো বেসিক্যালি দুইটা, আওয়ামী লীগ আর বিএনপি। শেখ হাসিনা খারাপ ছিল, আপনি আমাকে বলেন আওয়ামী লীগের খারাপ দল, আপনি নির্বাহী আদেশে তাকে নিষিদ্ধ করছেন। নির্বাহী আদেশ আপনি দিতেই পারেন, নির্বাহী আদেশটা কে সই করছে? আপনি কে ভাই? আপনার কি গ্রহণযোগ্যতা ছিল আমাকে আপনি বলেন? আপনার কি অতীত, আপনার কি বর্তমান? ওই যে আপনার আমল নামা নিয়ে তো এক সচিব, সাবেক সচিব তো বসে আছে, সে তো বলতেছে 8টার নাম আছে, ওই 8টার মধ্যে তো আপনিও আছেন। প্রশ্নটা হলো এটা ওদের আইনগতভাবে আদালতের মাধ্যমে হয়তো হোক, তারপরে আপনি করেন। জাহিদুর রহমান, এই বিষয়ে নিশ্চয়ই আপনি দুজনের মন্তব্য যুক্ত করতে চাইছেন। আওয়ামী লীগ নিষিদ্ধ হয় নাই। না না, আওয়ামী লীগ তো ইলেকশন করতে দিচ্ছেন না ভাই। হয় নাই। আচ্ছা, আওয়ামী লীগ কি নৌকা মার্কা থাকবে? আমাকে বলতে দেন, আমাকে শেষ করেন, তারপর আপনি বলেন। আপনি আমাকে বলেন ব্যালট পেপারে কি নৌকা থাকবে? থাকবে না। তা আর আলাপ করে লাভ আছে? ওই আধ্যাত্মিক আলাপ করে লাভ আছে কোনো? ওই সময় আলাপ করেন আপনি, ব্যাকরণ নিয়ে আসেন, অমুক নিয়ে আসেন, তমুক নিয়ে আসেন, ব্যালট পেপারে নৌকা থাকবে কিনা, দ্যাট ইজ দ্য পয়েন্ট। কারণ আমি বলতে চাচ্ছি আওয়ামী লীগের স্বার্থ নিয়ে আমার কোনো কথা নাই। আমার কথা হলো যে লোকটা সারা জীবন নৌকায় ভোট দিয়েছে তার জন্য আপনি কি রাখলেন? বৈঠাও রাখবেন না, জাহাজও রাখবেন না, তো সে কি করবে? তার অধিকার তো আপনি ক্ষুণ্ণ করলেন। একটা রাষ্ট্র, একটা সরকার যখন এই ধরনের কাজ করে সেই কাজটাকে আর আপনি যত কিছু বলেন আমি এটার একটা জবাব দিই। মানে আওয়ামী লীগ কি করবে? আওয়ামী লীগ যদি মনে করে তার জনসমর্থন আছে, পাকিস্তানের তেহরিক ইনসাফের দল নিষিদ্ধ করা হয়েছে, মানে এক মিনিট, ষড়যন্ত্রমূলক ভাবে ওদের মার্কা নিষিদ্ধ করা হয়েছে, ওরা স্বতন্ত্র দাঁড়িয়ে মুসলিম লীগের চাইতে বেশি জিতেছে, ওরাই একক সর্বোচ্চ দল হয়েছিল। আওয়ামী লীগের যদি হ্যাডাম থাকে, তাদের যদি চোর ডাকাত বাটপার যেগুলো আছে তার বাইরে কেউ যদি নির্বাচনে দাঁড়ায়, স্বতন্ত্র করুক। আমরা দেখতে চাই তাদের কত বড় শক্তি আছে। তেহরিক ইনসাফ দেখিয়েছে না? দেখিয়েছে, ওরা দেখাক, আমরা একটু দেখতে চাই। আব্দুল তুষার, অবশ্যই, কেন না? যার বিরুদ্ধে নির্বাচন, জি, আপনি করতে দিবেন না এই জন্য যে আপনি চাইবেন না যে তারা স্বতন্ত্র দাঁড়াক। আপনি এখন আপনারা একটা কাজ করতে পারেন, রাজনৈতিক দলেরা একটা কাজ করেন। আপনারা ফেসিবাদ বিরোধী আন্দোলন করছেন, একটা ঐক্য ছিল না আপনাদের 5ই আগস্ট পর্যন্ত? সেই ঐক্য তো এখন একটু ভঙ্গুর অবস্থায় আছে। আপনারা নিজেরা নিজেদের বিরুদ্ধে কথা বলছেন। আপনারা ফেসিবাদ বিরোধী ঐক্য করেন, ইনক্লুসিভ নির্বাচন করেন, আওয়ামী লীগের বিরুদ্ধে ফেসিবাদী ঐক্য করে তাদেরকে সহায় দেন। না সেটা না, আওয়ামী লীগ স্বতন্ত্র নির্বাচন করতে পারবে না, এই কথা কোথাও নাই। স্বতন্ত্র নির্বাচন আওয়ামী লীগ করবে কেন? দ্যাট ইজ নট আওয়ামী লীগ। না না, আওয়ামী লীগ একটা রাজনৈতিক দল। আপনি সেটা ফেসিবাদী রাজনৈতিক দল হিসেবে আপনি আইনগতভাবে নিষিদ্ধ করেন নাই, একটা অর্ডার দিচ্ছেন, প্রশাসনিক অর্ডার, সেই অর্ডারের ভিত্তিতে তাদের কার্যক্রম নিষিদ্ধ করে রাখছেন। আপনি আওয়ামী লীগের যারা অপরাধী, যাদের বিচার হওয়া দরকার, তাদের বিচার করেন, বিচারে যান। আপনি ইচ্ছে করলে আরেকটা স্বৈরাচারী আইন করতে পারেন, সেটা আমি আপনাকে বলছি, আপনাদেরকে আরেকটা স্বৈরাচারী আইন করতে, যারা বিচারের মধ্যে আছে তারাও নির্বাচন করতে পারবে না। করেন একটা স্বৈরাচারী আইন। না করবেন, আপনারা করেন, করে আপনি আওয়ামী লীগের সাথে ফেসিবাদ বিরোধী ঐক্য করেন সবাই মিলে, বিএনপির নেতৃত্বে ফেসিবাদ বিরোধী ঐক্য বা জামাতের নেতৃত্বে করেন। বা আওয়ামী লীগ তো দলই না, ও নির্বাচন কেন করবে? আমি তো সেটা আপনি মনে করেন, কোনো কারণ, কারণ আমরা ব্যক্তিগত পরাজিত করতে আসবে না, পলিটিক্যাল পার্টি না, ও পলিটিক্যাল সিস্টেমে আসবে কেন?
জাহিদ পশ্চিম ইউরোপের উদাহরণ দিয়ে কোনো লাভ নাই। লাভ আছে, ডেমোক্রেসি ওখান থেকে শিখেছি আমরা, ডেমোক্রেসি ওখান থেকে শিখেছি, ডেমোক্রেসি আমরা আবিষ্কার করি নাই, আমরা করি নাই। কিরকম ভৌগোলিক সিচুয়েশনে আছে ওখানকার জিওপলিটিক্যাল সিচুয়েশনটা কি? বাংলাদেশ এখন যে দলের কথা বলেছো আওয়ামী লীগের মতো দেশকে ধ্বংস করে চলে যায় নাই, বাংলাদেশে আপনি এটা করে এফডির সাথে বাংলাদেশে পশ্চিম ইউরোপের মতো নিষিদ্ধ করে আপনি পার পাবেন। এফডি হাসিনার চাইতে আওয়ামী লীগের তুলনায় ফেরেশতা, তারপর ওই দল নিষিদ্ধের আলাপ আসছে। আর হাসিনার মতো একটা আটার মাফিয়া এবং তার একটা সন্ত্রাসী দলকে আমরা পলিটিক্যাল সিস্টেমে রাখতে বলছি। হাসিনা মাফিয়া কোনো অসুবিধা নাই। দল অ্যাজ এ হোল জাতিসংঘের রিপোর্টে, আমি আপনাকে একটু ফর ইওর কাইন্ড ইনফরমেশন, জাতিসংঘের রিপোর্টে দলকে অ্যাক্সেস করা হয়েছে। জাতিসংঘের রিপোর্টে আরো অনেক কিছু আছে যেটা আপনারা বলেন না। মানে আমাদের বুদ্ধিজীবীদের, আমাদের সুশীল সমাজ, রাজনৈতিক নেতারা জাতিসংঘের পুরো রিপোর্ট ঠিক মতো পড়বেন না, কিছু বলবেন না। আমি পড়েছি ফর ইওর কাইন্ড ইনফরমেশন, আপনি চাইলে আপনার সাথে আমি এটা নিয়ে আলোচনা করতে পারি। এই যে আইসিটি বিচার নিয়ে জাতিসংঘ রিপোর্টে 1500 নিহতের কথা বলা আছে, 1400। আপনি এখন পর্যন্ত 832 জনের তালিকা দিয়েছেন, আপনি 1500 নিহত হয়েছে এটা বলে যাচ্ছেন এক অবহেলায়। এই যে জুলাই ঘোষণা, সেখানে আপনার প্রধান উপদেষ্টা 1000, জাতিসংঘ 1400 বলেছে 15 আগস্ট পর্যন্ত, ফর ইওর কাইন্ড ইনফরমেশন পর্যন্ত। সুতরাং আপনারা এতদিন ধরে বারবার বলছেন যে 1500 মানুষ নিহত হয়েছে এই আন্দোলনে। দ্যাট ইজ রং, মিথ্যাচার। তাহলে সেটা বলেন না, সেটা কোনোদিন বলবেন না, এটা বলবেন না। আর বলবেন যে গণমাধ্যম কতটা মুক্ত, এটা আসলে অনেক কিছুর উপর নির্ভর করে। দেখবেন আপনি যে খাঁচায় কিছু পাখি থাকে, শেকল দিয়ে বাঁধা থাকে, অনেক সময় পাখিকে ছেড়ে দিলেও সে উঠতে চায় না, উঠতে পারে না। তো তাকে তো আপনি আসলে শেকল দিয়ে বাঁধেন নাই, তার মনোজগতে তাকে আপনি বন্দি করে রেখেছেন। সে চিন্তা করে আমি এখান থেকে বেরিয়ে, এক নম্বর হতে পারে সে উঠতেই ভুলে গেছে, আরেকটা হতে পারে সে চিন্তা করে এখান থেকে যে আমি যাব, আমি খাবার পাবো কোথায়, খাবার যে সারা দুনিয়াতে ছড়িয়ে আছে এটা সে ভুলেই গেছে। তো আমাদের গণমাধ্যমগুলোর অবস্থা এরকম হয়েছে। আমাদের গণমাধ্যমকে হয়তো কেউ আটকাচ্ছে না, দরজা খুলে দিয়েছে, কিন্তু গণমাধ্যম উঠতে জানছে না। গণমাধ্যম মনে করছে আমি তো সরকারের কাছ থেকে, ক্ষমতার কাছ থেকে কিছু পেয়ে অভ্যস্ত। আমি আপনাকে একটা ছোট্ট এক্সাম্পল দিই। 5 তারিখে এই যে জুলাই বিপ্লবের যে একটা বার্ষিকী পালিত হলো, এই দিন দেশের 170টা পত্রিকায় ক্রোড়পত্র দেওয়া হয়েছে, 2 পৃষ্ঠার ক্রোড়পত্র। এবং এই ক্রোড়পত্র কিন্তু বিশাল ইনকাম ওদের জন্য, এক একটা ক্রোড়পত্রের জন্য তার মধ্যে 5 লাখ টাকা করে পেয়েছে। আমি যতটুকু জানি, কারণ আমার অনেক পত্রিকাতে আমার বন্ধুবান্ধব আছে, আমি যতটুকু জানি দেশের অনেক পত্রিকা, এগুলি কি পত্রিকা, ঢাকার 70টা পত্রিকা আর ঢাকার বাইরে 100টা পত্রিকা, সবগুলো দৈনিক। কিন্তু ঢাকার 70টা, এখানে যত লোক আছেন আমি যদি আপনাদেরকে চ্যালেঞ্জ করি, আপনি ঢাকার 20টা পত্রিকার নাম বলতে পারবেন দৈনিক পত্রিকার? এটা ঢাকার 70টা পত্রিকা কোথেকে আসলো? এদের সবাইকে আপনি 5 লাখ টাকা দিলেন। এটা কার টাকা দিলেন ভাই? আপনার বাবার টাকা? আপনি জনগণের টাকা দিয়েছেন। যে রিক্সাওয়ালা একটা দেয়াশালাই কিনে 2 টাকা দিয়ে, আপনি তার কাছ থেকে টাকা নিয়েছেন। তার টাকা আপনি মুক্ত হস্তে বিলি করতেছেন কতগুলি বাটপারের কাছে। এই পত্রিকা মালিকগুলো, এদের কোনো ভূমিকা নাই এই ডিএপি থেকে বিজ্ঞাপন নেওয়া ছাড়া। তো ওদের এখানে যে লোকগুলো কাজ করে, পেটের দায়ে কাজ করে, আমরাও কাজ করি। ওই মালিক যেভাবে বলবে সেভাবে আমি চলবো। ওই মালিকের কাজ হলো সরকারের স্তুতি করা, সেই স্তুতিগুলো আমি করতেছি। তো আমাকে তো আপনি বলছেন তোমাকে আমি খাঁচার মুখ খুলে দিয়েছি, তুমি এখন উড়ো। আমি কি করে উঠবো? আমি তো জানি না কীভাবে উঠতে হয়। কাজেই সাংবাদিকতা মুক্ত হওয়াটা ভাই এটা বিচ্ছিন্নভাবে হবে না। পুরো দেশ যদি মুক্ত না হয় তাহলে সাংবাদিকতা মুক্ত হবে না, আমলা মুক্ত হবে না, প্রফেশনালরা মুক্ত হবে না, রাজনীতিবিদরাও মুক্ত হবে না। কেউ মুক্ত হয়েছে, কেউ মুক্ত হতে চায় না তো আসলে, কারণ আপনি সেই এনভায়রনমেন্টটা তৈরি করতে পারেন নাই। কাজে মুক্ত সাংবাদিকতা করবে লাভ। এবং এটাও সত্য কথা, আমি অনেকে আলাপ করে দেখেছি, 5 লাখ টাকার মধ্যে ক্ষেত্র বিশেষে 2 লাখ থেকে 1 লাখ টাকা পর্যন্ত দিয়ে আসতে হয়েছে। কাকে দিয়ে আসতে হয়েছে? সেটা আগে যেটা ডিএপি থেকে নিত, ওখানে আবার একজন ছাত্র প্রতিনিধিও পড়ছে, তাকেও দিয়ে আসতে হয়েছে। তো এগুলো যারা দিয়ে এসেছে আমি তাদের কাছ থেকে শুনেছি, ইজ রিয়েলিটি। তো আপনি কি চেঞ্জ করছেন? সরকার, আগের সরকার যে আমরা যাকে বলি, যে সরকারকে আমরা তাড়ালাম, শেখ হাসিনা সরকার, স্বৈরাচারী সরকার, খুব খারাপ সরকার, পৃথিবীর সবচেয়ে খারাপ সরকার যা বলতাম, তার সঙ্গে এই সরকার যেভাবে চলছে কোনো পার্থক্য নাই। আপনি নাম দিয়েছেন এটা বিপ্লবী সরকার, নাম দিয়েছেন গণঅভ্যুত্থানের সরকার, কিন্তু কোনো পার্থক্য নাই, একইভাবে চলছে। কোনো একটা কিছু করতে গেলে একইভাবে চলছে। আগে মন্ত্রীরা হাসিনার সেই লেগেসি বহন করছে এই সরকার। জি, হাসিনা লেগেসি বহন করছে এই সরকার। লেগেসি বহন করছে কিনা জানি না,
এরা ক্যারেক্টার যে চেঞ্জ করতে হবে এটাই হয়তো চায় না। আজকে দেখলাম একটা জিনিস, আজকে সকালে পত্রিকায় পড়লাম, এই অফিসার্স ক্লাবের সাধারণ সম্পাদক কি নাম, মিস্টার আব্দুল সাত্তার, তিনি বলেছেন 8 জন উপদেষ্টার দুর্নীতির সমস্ত তথ্য প্রমাণ ওনার পকেটে আছে। বলেছেন তো, তাহলে হয় উনি মিথ্যা বলেছেন, অথবা 8 জন অথবা 7 জন অথবা কয়েকজন দুর্নীতিপরায়ণ উপদেষ্টা আছে দেশে। কোনটা সত্য? দুইটাই বিপজ্জনক। যদি ওনার কাছে তথ্য থাকে, ওনার উচিত এটা পাবলিক বলার আগে দুদককে বলা। উনি আবার কি, উনি আবার খালেদা জিয়ার মানে পার্সোনাল সেক্রেটারি ছিলেন, তখন গুরুত্বপূর্ণ ব্যক্তি। যদি বিএনপি ক্ষমতায় আসে উনি আবার গুরুত্বপূর্ণ ব্যক্তি হবেন, পাওয়ারফুল লোক, এত পাওয়ারফুল। এটাও শুনলাম যে অফিসার্স ক্লাবে উনি জোর করে দখল করছেন। এখন এই লোক যখন ক্ষমতায় আসবে তখন জোর করে কি কি দখল করবে আল্লাহ জানে, আমি বলতে পারবো না। এটা আপনাদের চিন্তা করার বিষয় আছে। কিন্তু প্রশ্নটা হলো, উনি যখন এই কথাগুলি বলেন, এই কথাগুলি কি সরকার গুরুত্বের সঙ্গে বিবেচনা করেন? বিবেচনা? যদি বিবেচনা না করেন, আমি কোনটা ভাববো? আমার মাথার উপর এই সাত্তার সাহেব চেপে আছে, নাকি আমার মাথার উপর 8 জন মানে আপনার কড়া উপদেষ্টা চেপে আছে? এই এটা তো আমার মাথার মধ্যে চিন্তার সৃষ্টি করে। আমি 2 চিন্তাকে নিয়ে ঘুরে বেড়াবো? একটা চিন্তা অন্তত আপনার সুরাহা করেন। এই সরকার পারবে না, এই সরকার পারছে না কেন সেটা আমি বলি। ডক্টর ইউনূস সহ এই সরকারের যতগুলি লোক আছে তার মধ্যে শতকরা 80% লোক, আমরা যে গণ আন্দোলনটা দেখেছিলাম 1 বছর আগে, সেই গণ আন্দোলনের যে চিন্তা, সেই আমি এটাকে চেতনা বলে এটাকে আর ছোট করতে চাই না, কারণ চেতনা এখন একটা গালির মতো হয়ে গেছে। এই গণ আন্দোলনের যে চিন্তা ছিল, আকাঙ্ক্ষা ছিল, সেই আকাঙ্ক্ষাকে বেসিক্যালি ধারণ করেন না, এবং ডক্টর ইউনূস তো করেনি না। ডক্টর ইউনূস কোনো অবস্থাতেই আন্দোলনের সঙ্গে ছিলেন না। যদি থাকতেন, যখন ওনাকে এরা ফোন করে তখন উনি ওই হাসপাতালের ওটিতে থাকতেন না, তখন উনি বরং প্রস্তুত থাকতেন কীভাবে দেশে আসা যায়। একজন অপ্রস্তুত লোককে, এবং উনি আরও কতিপয় অপ্রস্তুত লোককে না দেশের দায়িত্বের মধ্যে বসাই দিয়েছেন, যে কারণে দেশ যেভাবে চলা সেভাবে চলছে। উনি ওনার কথা চিন্তা করেছেন। উনি একটা লোক, দেশের প্রধান উপদেষ্টা, উনি একটা নির্বাচন দিবেন, সেই নির্বাচনের উপর আমাদের পলিটিক্যাল পার্টিগুলো আস্থা নিয়ে বসে আছে। অথচ এই লোক জেঠা মাহজে কি বললো, যে বাংলাদেশের মানুষকে নাকি টাকা দিয়ে ভোট কেনা যায়। দেশের সাধারণ মানুষেরকে যে ভদ্রলোক এভাবে বিচার করে, তার উপর আমরা আস্থা নিয়ে বসে আছি যে উনি আমাদের একটা অসাধারণ নির্বাচন দিবেন। উনিও বলেন যে আমি ইতিহাসে শ্রেষ্ঠ নির্বাচন দেব। উনি ইতিহাসও বুঝেন না, শ্রেষ্ঠ বুঝেন না, নির্বাচনও বুঝেন না।